শিমুল ফুল লেখনীতে জাকিয়া সুলতানা ঝুমুর পর্ব সংখ্যা 17। গতকাল শওকত হাওলাদারের মুখে শিমুলের আহত হবার খবর শুনতে পেয়ে এমপি ইউনুস আব্দুল আসতে চায়। জানায় শিমুলের অসুস্থতার অবস্থায় দেখা উচিত, তাই তিনি আসবেন। উনি নিজেকে আসতে চাইলেও না করে কিভাবে। শওকত হাওলাদার বললেন, ভাইজান অবশ্যই আসবেন, সাথে আপনার পরিবারের সবাইকে নিয়ে আসলে আরো খুশি হব। ইউসুফ সাহেব মাথা নেড়ে জানান দেন আসবেন। শওকত হাওলাদার বাড়িতে আয়োজনের ব্যবস্থা করে কোনো কিছুতেই যেন কমতি না পড়ে। এই সুযোগে যদি কাজে লাগাই যায় তাহলে তার কপাল খুলে যাবে। কিন্তু শিমুল গর্ধবটাই বুঝলো না, কই এমপির বাড়ি আর কই মিজানের বাড়ি। ভাবতেই তার গা কিটকিট করে। ছেলের রুচি যে এত নিচে নেমে যাবে তা তো ধারণাও ছিল না তার। মজিব হাওলাদার বললেন, কোনোভাবেই ওই হোটেলওয়ালার মাইয়া এই বাড়িতে আনা যাবে না। শওকত বলল, কিন্তু আপনার নাতি ঘাড় তেরা কিন্তু তেরা ঘাড় সোজা করে নিবি। শওকত হাওলাদার মাথা নাড়ে। দুপুরের দিকে এমপি সাহেব তার পরিবার নিয়ে আসে। ওনার মূল উদ্দেশ্য ছিল শিমুলের সাথে ওনার ভাগ্নের দেখা করানো। ওনারা এসে হাওলাদার বাড়ির ড্রয়িং রুমে বসে, কিন্তু শিমুলকে কোথাও দেখতে পান না। ইউসুফ সাহেব ভাগ্নির অন্তরা এদিক ওদিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার মামার বর্ণনা অনুযায়ী ছেলেটাকে খুঁজছে, কিন্তু চোখ পড়ে না। শওকত হাওলাদার কয়েকবার তার আব্বার দিকে তাকিয়ে ইশারা করে শিমুলকে নিয়ে আসার জন্য। মজিব হাওলাদার উঠে শিমুলের রুমের দিকে যায়। শিমুল গাড়ির শব্দ, মানুষের কথাবার্তা শব্দ সবাই শুনতে পায়। শওকত হাওলাদার সাহেব বলেছিল ওনারা আসলে সদর দরজায় গিয়ে এগিয়ে আনতে, কিন্তু শিমুল ইচ্ছে করে যায়নি। এই বাড়িতে আগুন লাগিয়ে দিতে ইচ্ছে করছে তাকে কি না অন্য মেয়ে দেখতে এসেছে। এর চেয়ে বিষাক্ত অনুভূতি তার আর কিছুই হতে পারে না। ক্ষমতার লোভে তার বাপদাদা তাদের ইচ্ছা মাটি চাপা দিচ্ছে, একটু কৃপণতা করছে না। শিমুল কখনোই এই বিয়ে করবে না। তার যে প্রিয় ফুল আছে, যে ফুলটাকে শিমুলের একান্ত প্রিয় ফুল। আচ্ছা, পুষ্পজ যেসব জানতে পারে তাহলে কি শিমুলকে ভুল বুঝবে না? শিমুল ভাবতেই পারে না। দু হাত দিয়ে চুল টেনে ধরে। মজিব হাওলাদার দরজা ঠেলে ভেতরে আসে। শিমুল ওনার এসে পড়েছে দেখে, দেখা করবি চল। দাদার কথা শুনে শিমুল ভুরু কুঁচকে বলল, আমি এই বিয়ে করব না, দেখা দেখাও অসম্ভব। মজিব হাওলাদার মুখ অন্ধকার করে বলল, তুই বিয়ে করবি না বললে তো আর হবে না। আলাদিনের দৈত্য চেরাগ নিয়ে এসে তাকে কি ফিরিয়ে দেওয়া যাবে নাকি? ওনার কথা শুনে শিমুল বলে, তোমরা এত লোভী, পুষ্প ছাড়া আমি কাউকে বিয়ে করব না, বুঝতে পেরেছো তুমি? মজিদ হাওলাদার বলল, জলদি আয়, তা না হলে কি হবে বুঝতে পারবি না। এটা বলে উনি চলে যায়। শিমুল যায় না। নাকের পাটাতন ফুলে ফুলে রাগ বাড়ছে। মনে হচ্ছে তার আব্বার সাথে তার দাদা, খেলতেই হবে। সুন্দর করে বলল, কথার দাম দিলা না, এবার একটু খারাপ হোক, বেয়াদবের তামকা গায়ে লাগাক। এরপরও পুষ্পকে তার চাই। কিছুক্ষণ পরে ফুলি আসে। ভাইজান আপনার ডাকে, আয়েন। ফুলির হাসি খুশি মুখ চুপসে গেছে। শিমুল বলল, এতক্ষণ লাফালাফি এখন মুখে এসেছে, এমনে রাখছিস কেন? ভাইজান হেসা কত কইমো, মায়ারা সুন্দরী কিন্তু লাশরম নাই, গেলেই বুঝবেন। স্যা অজানা মেয়ের বদনাম শুনতে গিয়ে শিমুলের ভালোই লাগে। সে বলে, আচ্ছা যা। শিমুল ড্রয়িং রুমে গিয়ে সবার সাথে পরিচিত হয়। মুখটা অন্ধকার করে রেখেছে, যেন বুঝিয়ে দিচ্ছে তার অমতের কথা। অন্তরা শিমুলকে দেখে মুগ্ধ চোখে তাকিয়ে থাকে। তার মামার বর্ণনার থেকে অনেক অনেক সুন্দর শিমুল। সবার সামনে ড্যাব ড্যাব করে কেমন তাকিয়ে আছে। শিমুল এই মেয়ের বেহাপনা দেখে রাগে দু ঠোঁট চেপে ধরে। তাকে এমন করে দেখতে শুধু পুষ্প, অন্য কেউ কেন দেখবে? জ্বলে যাচ্ছে তার গা, সহ্য হচ্ছে না একদমই। মেয়েটাকে উগ্র কাপড় চোপড় পরে এসেছে ছ্যা, আর এই জন্যই ফুলি ছিচি করছিল বুঝিয়ে। ইউসুফ সাহেবের সাথে শিমুল এটা সেটা নিয়ে কথা বলে। কিছুক্ষণ পরে বলা হয় দুজনকে একান্ত কথা বলার জন্য। শিমুল দাঁতে দাঁত চেপে তার মায়ের দিকে তাকায়। রাবেয়া খুব অসহায় লাগছে। মেয়েটাকে তার মোটেও পছন্দ হয়নি, তার ওপর ছেলে পুষ্পকে ভালোবাসে, কিন্তু স্বামী শ্বশুরের ওপরে কথা বলার কোনো সাহস নেই তার। অনিচ্ছা থাকা সত্ত্বেও শিমুল উঠে দাঁড়ায়। এই মেয়ে যদি পুষ্পের কথা বলে বোঝানো যায়। শিমুলের সবচেয়ে পছন্দের জায়গা হলো তাদের বাড়ির ছাদ, কিন্তু অন্তরাকে নিয়ে সে মোটেও ছাদে গেল না, বাইরে বাগানে গেল। পছন্দের জায়গার পেছনে মানুষ নিয়ে যেতেই হয়। শিমুল বাগানে দাঁড়িয়ে আছে কিনা কি বলবে কোনো কথা খুঁজে পাচ্ছে না। তার শুধু মনে হচ্ছে পুষ্পকে যদি দেখা বা শুনে থাকতো
মরেই যাবে, এসব কিভাবে মেনে নিবে পুষ্প? অন্তরাকে বলে, আপনাকে আমার ভালো লেগেছে। শিমুল মাথা তুলে তাকায়, মুহূর্তে চোয়াল শক্ত হয়ে যায় তার। এ মেয়ে তো ভারী নির্লজ্জ। শিমুল পুষ্পের কথা বলবে তখনই মজিব হাওলাদার এসে উপস্থিত হয়ে উনি জানতেন শিমুল পুষ্পের কথা বলবে, তাই তো এসেছেন। কি কথা বলো তোমরা, আমি শুনলে সমস্যা হবে? অন্তরা হেসে বলে, না দাদু, সমস্যা নেই। শিমুল ভুইয়ার ভীমরতি দেখে মনে মনে গালি দিয়ে জাত উদ্ধার করে নেয়। মাথা নেড়ে বলল, তোমরা কথা বলো, আমি আসছি। ক্ষেপে সিংহের মতো দ্রুত পায়ে হেঁটে বাড়ির ভেতর ঢুকে গেল সে। পুষ্প ছাড়া দুনিয়ায় আর কোনো কিছুই ভালো লাগে না তার। আজকে রাতে এত বিহিত করতেই হবে, না পারলে পুষ্পকে নিয়ে যেখানে ইচ্ছা চলে যাবে। যারা সমাজকে গুরুত্ব দেয় তারা ইচ্ছার কথা ভাবে না, তাদের মান সম্মান নিয়ে তাকাতে হয়, আর কোনো লাভ নেই। নাই থাকুক কোনো কিছু, তারা তাদের সমাজ নিয়ে বাঁচুক, আমরা আমাদের দুনিয়া খুঁজব। অন্তরা শিমুলের যাওয়ার দিকে তাকিয়ে আছে। ছেলেটা রেগে আছে নাকি? রাগলেও তো এত ভালো লাগে। মজিব হাওলাদার অন্তরার মনের ভাব বুঝে হাসে। মাস্টার টোপ গিলেছে হয়তো। সারা এলাকায় ছড়িয়ে পড়েছে এমপির ভাগ্নির সাথে চেয়ারম্যানের ছেলে শিমুলের বিয়ে। রোকসানা পাশের বাড়ির ভাবির থেকে শুনলেন, তারপর পুষ্পের রুমের দিকে এগিয়ে এলেন। তার চিন্তা ঠিক হলো, শিমুল কখনো এ বাড়িতে বিয়ে করতে আসবে না। পুষ্প আজকাল বেশিরভাগ সময় শুয়ে থাকে। সে তার মাকে দেখে উঠে বসে, রোকসানা পাশে এসে বসে। তোকে বলেছিলাম না পুষ্প, আমরা গরিব। বড়লোকের চোখ যেতেই পারি, কিন্তু মনে নয়। বড়লোকরা আমাদের চোখে দেখে, মনে কখনো ঠাঁই দেয় না। মায়ের কথা বুঝতে না পেরে পুষ্প তাকিয়ে থাকে। রোকসানা আবার বলে, তারা ব্যবহার করে ফেলে দিতে জানে। পুষ্প, তোর আর শিমুলের মাঝে কিছু হয়েছে? আমার না ভালো, আমারে সত্যি করে বল, কিছু করেছেও তোরে? মায়ের কথা ইঙ্গিত বুঝতে পেরে পুষ্পের কষ্ট হয় না। তাকে নিয়ে তার আমার চিন্তাধারা কত নিচে নেমে গেছে এটা ভেবেই খারাপ লাগছে তার। শিমুল চাইলেও কবেই এসব করে পারত। গভীর রাতে যখন হিজল গাছের নিচে দেখা করত, তখন শিমুল চাইলে পুষ্পকে একান্ত নিজের করে নিতে পারত। কিন্তু শিমুল যে ভিন্ন, আগে পুষ্পের ইচ্ছার গুরুত্ব দেয়। পুষ্প এগিয়ে গেলেই শিমুল সঙ্গ দেয়। তাদের মধ্যে কোনো নোংরামি নেই। মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, আমি আর শিমুল এত খারাপ না। প্রেম করলে মানুষ খারাপ হয়ে যায় না। পুষ্পের বিশ্বাস দেখে রুকসানা খারাপ লাগে। শিমুলের বিয়ের কথা শুনলে মেয়েটা কিভাবে নিবে? আমি জানতাম শিমুল তোকে বিয়ে করবে না। পুষ্প শান্ত গলায় জোর দিয়ে বলল, বিয়ে করবে আম্মা, আমি জানি। শিমুল আমাকে কথা দিয়েছে। আজকে শিমুলের বাড়িতে তার হবু স্ত্রী এসেছে। সারা গ্রামে হইচই পড়ে গেছে, তুই জানিস? পুষ্প কপাল কুঁচকে তার মায়ের দিকে দেখে, পাগলের মতো কি বলে। শিমুল কি তাকে ছাড়া অন্য কারো কথা ভাবতে পারে? অন্য কাউকে বিয়ে করতে পারবে? কিভাবে করবে? এটা কি সম্ভব? নাকি শিমুলের দিক থেকে তাকে ফেরানোর জন্য তার আম্মা মিথ্যা বলছে? মাথা নেড়ে বলল, আমি বিশ্বাস করি না, তুমি মিথ্যা বলছো। রোকসানা তাচ্ছিলের হাসি দেয়। এমপির ভাগ্নির সাথে বিয়ে ঠিক হয়েছে শিমুলের। এত বড়লোক ছেড়ে আমাদের মতো গরিবের ঘরে আসবে? পুষ্প ডাগর চোখে পানি জমে। তার মায়ের মুখ দেখে মনে হচ্ছিল মিথ্যা বলছে। চোখ ঘুরিয়ে ওনার কোনো দিয়ে চোখ মুছে নিল। রুকসানা বলে, সারা এলাকার মানুষ জানে আর তুই কিনা এই বেইমানের জন্য আমাদের কষ্ট দিলি। পুষ্পর বুকটা দুমড়ে মুচড়ে যায়। তার শিমুল এমন কাজ করবে কেন? গলাস্বর কেঁপে যায় পুষ্পের। তার আম্মাকে বলে, তোমার ফোনটা একটু দাও, শিলাকে একটা ফোন দিব। রুকসানার সঠিক খবর জেনেই পুষ্পকে বলেছে, তাই তিনি ভাবলেন শিলাকে ফোন দিলে কি আসে যায়, বিয়ে তো ঠিকই। পুষ্প ফোনটা দিলেই পুষ্প ফোন হাতে ওঠানে চলে যায়। রুকসানা জানে পুষ্প আরও কাঁদবে। পুষ্প শিলাকে ফোন দেয়। শিলা পুষ্পের ফোন ধরে। পুষ্প উত্তেজিত গলায় বলে, শিলা, শিমুলের নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। শিলা চুপ করে থাকে। কিভাবে বলবে? শিলার চুপ থাকা দেখে পুষ্পর বুক ভরে ওঠে, ভয়ে নেড়ে ওঠে অন্তরাত্মা। মনে মনে আল্লাহর কাছে বলতে থাকে, সব যেন মিথ্যা হয়। শিলা, শিলা বল, আমি জানি না। পুষ্প বিশ্বাস হয় না। তিয়াস শিমুলের কাছের বন্ধু, সবার আগে তিয়াসের জানার কথা। শিলার প্রথম নিশ্চুপতার পর হঠাৎ করে বলা কথার মানে ধরে ফেলে পুষ্প। ঝরঝর করে কেঁদে দেয় সে। সত্যি শিলা? হ্যাঁ, আমি বিশ্বাস করতে পারিনি। পুষ্প জোরে নিঃশ্বাস ছাড়ে। পেছনে ফিরে কেউ আছে কিনা তারপর বলল, ওনাকে ফোন দিয়ে বলবি রাত 12টায় হিজল গাছের নিচে আসতে, আমি থাকবো। বলবি পুষ্প লাস্ট আবদার।
পুষ্প ফোন কেটে দেয়, চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ে। রোকসানা আবার মেয়ের কাছে যায় না, থাকুক একলা, বুঝে নিক কিসে ভালো কিসে মন্দ। পুষ্পের বুকটা বোকা কান্নায় ভেঙে পড়ে। এত কষ্ট হচ্ছে, সে কখনো বিশ্বাস করতে পারছে না শিমুল তাকে ছেড়ে অন্য কাউকে বউ বানাবে। শিমুল কি সব ভুলে গেছে? পুষ্প নিজের হাতে নিজে কামড় দেয়, নিশ্চুপভাবে কাঁদে, কান্নার দমকে শরীর কেঁপে ওঠে। সে শিমুলকে ছাড়া বাঁচতে পারবে না। তবে শিমুল পারবে? তার শিমুল পারবে তো? না পারলে কি আর বিয়ে ঠিক হতো? কিন্তু তার বিশ্বাস হতে চায় না শিমুল যে খুব বিশ্বাস করে, তার শিমুলের ওপর ভরসা আছে। তার সব কষ্ট বৃথা, ভালোবাসা বৃথা, সব বৃথা। সন্ধ্যার দিকে শিলা ফোন করে জানায় পুষ্প দেখা করতে চায়। শিমুল বুঝতে পারে পুষ্প অবধি খবর চলে গেছে। পুষ্পের সামনে কিভাবে যাবে, যেখানে মেয়ে হয়েই পুষ্প প্রতিদিন লড়াই করে যাচ্ছে, আর সে কিনা বিয়ের আসরে যোগ দিচ্ছে। রাগে শরীর রিরি করে ওঠে। রাত 10টার দিকে শিমুল শৌকত হাওলাদারের কাছে যায়। তিনি তখন ড্রয়িং রুমে বসে তার আব্বার সাথে কথা বলছিল। শিমুল গিয়ে বলল, আব্বাই বিয়ের কথাবার্তা এখানেই থামিয়ে দিবেন। শৌকত হাওলাদার বললেন, তোমার কথা শুনতে হবে নাকি? জীবন আমার, তাই আমার কথাটাই প্রথম। শৌকত হাওলাদারের রাগ হয়। শিমুল বদমেজাজি, কিন্তু আজকে মেজাজটা তারও ভালো লাগছে না। বেয়াদব মুখে মুখে তর্ক করে, থাপ্পড় দিয়ে গালে সবকটা দাঁত ফেলে দিব। শিমুল তার আব্বার চেয়ে রেগে যায়, চিল্লিয়ে বলে, মারেন আর যাই করেন, বিয়ে আমি করছি না। আমার পুষ্পকে লাগবে, শুনেছেন আপনি? পুষ্পের নাম শুনে শৌকত হাওলাদার কপালের রগ যেন রাগ ভেসে উঠল। 2 পয়সার মেয়ের জন্য কিনা চাঁদ হাতছাড়া করবে? আর একবার ওই ফকিনীর নাম নিবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার, চেয়ারম্যানের ছেলে দেখিয়ে মেয়েকে লেলিয়ে দিয়েছে। টুট কোথাকার। শিমুল এগিয়ে এসে বলল, বাজে কথা বলবেন না। কি করবি বললে? যে মুখে আমার পুষ্পের নামে বাজে শব্দটা আনলেন, সেই মুখ ভেঙে দিব। উপস্থিত সবাই শিমুলের কথায় চমকে গেল। শৌকত হাওলাদার শিমুলের গালে প্রচণ্ড জোরে থাপ্পড় মেরে দেয়। শিমুল চোখ বন্ধ করে হজম করে, তারপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এই বাড়ি তাকে শান্তি আর অশান্তি শান্তি দেয় না, দেয় শুধু অশান্তি। আজকে পুষ্পের ভাগ্যে ভালো, রোকসানা পিছনের দরজায় তালা দেয়নি। 12টার কাটায় যাওয়ায় 5 মিনিট আগে পুষ্প বেরিয়ে যায়। আজকে হয় বাঁচবে না হয় মরবে। কষ্টে তার বুকটা ফেটে যাচ্ছে, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। সন্ধ্যা থেকে কাঁদতে কাঁদতে চোখ ফুলে গেছে। দ্রুত পায়ে হিজল গাছে গিয়ে দাঁড়িয়ে দেখলো শিমুলের বাইক দাঁড় করানো। শিমুল গাছে হেলান দিয়ে বসে আছে। পুষ্পকে দেখে উঠে দাঁড়ালো। পুষ্প শিমুলকে দেখে মুখে হাত চাপা দিয়ে কেঁদে উঠল। সামনে দাঁড়ানো মানুষটা তার না, ওই বুকের শান্ত পুষ্প আর কুড়াতে পারবে না, এটা ভেবেই পুষ্পের শরীরটা হারানো বিষ ব্যথা ছেড়ে দিয়েছে। পরিণত যদি এমন হয়, তাহলে এত মধুর সূচনা কেন হয়? দরকার কি এত সুন্দর সূচনার? উপসংহার যদি সুন্দরভাবে শেষ না হতে পারে? ধীর পায়ে শিমুলের সামনে এসে দাঁড়ায়। শিমুল কিছু বলার আগে পুষ্প কাপা গলায় বলে, থেমে থেমে বলতে থাকে, কখন এসেছ? পুষ্প কাপা গলার স্বরে শুনে শিমুলের মন খারাপের আলাপনা আরও বেড়ে যায়। আস্তে করে বলে, কিছুক্ষণ আগে। অথচ শিমুল গত 2 ঘন্টা ধরে এখানে বসে আছে। পুষ্প মাথা উঠিয়ে তাকায়। শিমুল দেখে লাল চোখ জোড়া ব্যথায় ভিড় জমেছে। পুষ্পর ঠোঁট মৃদু কাঁপে, মাথায় ব্যথা করছে হয়তো। কথা বলার চেষ্টা করতে গিয়েও কথা বের হচ্ছে না। বহুক্ষণ পরে বলল, এটাও হওয়ার ছিল? শেষমেশ তুমি আমাকে মেরে ফেললে, কিভাবে পারলে শিমুল? বুক কাঁপলো না? পুষ্পর হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছল। সে কখন থেকে চোখ মুছছে, চোখের বর্ণ লাল আকার ধারণ করেছে। শিমুলের বুকটা কষ্টে কামড়ে উঠল। তার পুষ্প যেন তাকে ভুল না বুঝে এক পা এগিয়ে এসে, এগুলো কি বলো? পুষ্প কেঁদে কেঁদে বলে, বিয়ে তো করতেছ, জানি সব। শিমুল খুব অসহায় লাগলো, ঘরের কাউকে বোঝাতে পারে না, বাহিরেও না। গলার স্বর মরে যায়, চুপ করে থাকে শিমুল। শিমুলের চুপ থাকায় পুষ্প হঠাৎ করে চিৎকার করে বলল, আমি তোর জন্য ঘৃণা করেছি, প্রতিদিন মায়ের খাই, বকা খাই, আব্বা আম্মার প্রিয় মেয়ে, এখন চোখের বিষ হয়ে গেছি। আমার সাথে কেউ কথা বলে না, আর তুই কিনা বিয়ে করতেছিস, বেঈমান একটা। পুষ্প ক্ষতবিক্ষত কথাগুলো শুনে শিমুলের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। এই মেয়েটাকে ভুল বুঝলে সে মরে যাবে। উতলা হয়ে বোঝানোর জন্য বলল, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করব না। বিশ্বাস নেই আমার ওপরে? পুষ্পের খুব বিশ্বাস আছে, জীবনের প্রতিটি পথে বিশ্বাস করতে চায়, কিন্তু মেয়ে কেন আসবে, বিয়ে কেন ঠিক হবে? আর বিয়ে ঠিক হয়েছে হয়ে যেতে কতক্ষণ? আমি সব শুনেছি। ভুল শুনেছ। পুষ্প শিমুলের চোখের দিকে তাকিয়ে
শিমুল বড় বড় উজ্জ্বল চোখে তাকায়, ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ে। তা দেখে পুষ্প নিজের চোখে পানি মুছে ফেলে। কাঁদো কেন? তুমি কাঁদো কেন? হারিয়ে ফেলেছি তো তাই কাঁদি। শিমুল পুষ্পের হাত ধরে বলে, বলেছিলাম তো আমাকে বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, তা না হলে উল্টো ভুল বুঝতে হবে। এই মুহূর্তে আমার সাপোর্ট চাই। তুমি যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি কিছুই করতে পারবো না। আমায় কিভাবে ভুল বোঝো না। পুষ্প বলল, বিয়ে ঠিক, আর কি শুনবো। তারপর থেকে শিমুলের বুকে হাত রেখে বলল, এই বুকে আমার রাজত্ব শেষ। শিমুল সাথে সাথে পুষ্পের বুকে চেপে ধরে বলল, এই শিমুলের ওপর তোর রাজত্ব ছিল, আছে আর থাকবে। এই উল্টাপাল্টা কথাগুলো আর বলিস না ফুল। তারপর একে একে শিমুল পুষ্পের সব খুলে বলে। সব শুনে পুষ্প শিমুলের প্রশস্ত বুকে নিজেকে মিশিয়ে দেয়। কখনো চোখের দিকে অজরে পানি পড়ছে। শিমুল দুহাত দিয়ে পুষ্পকে ধরে রাখে, যেন ছাড়লে হারিয়ে যাবে তার ফুল। আমি খুব ভয় পেয়েছিলাম, এই বুঝি আমার শিমুল অন্য কারো হয়ে গেল। শিমুল শান্ত চোখে পুষ্পকে দেখে, তারপর পুষ্পকে কপালে নিজের কপাল ঠেকিয়ে বলে, শিমুল বেঁচে থাকলে পুষ্প আর মরে গেল হলো কিছু। পুষ্প শিমুলের গালে হাত রেখে বলল, জান এত ভালোবাসি। পুষ্প কথা শুনে শিমুল পুষ্পের কপালে চুমু খায়। এই মেয়েটাকে দেখলে শান্তি লাগে, বুকটা ভরে যায়। এত কাঁদে কেউ, কি অবস্থা করেছে। পুষ্প কান্না ভেজে চোখে হাসে। কিছুক্ষণ সময় দুজন চুপচাপ করে থাকে। কান্না ভুলে দুজনের মুখে হাসি ফুটে ওঠে। প্রিয় মানুষ কাছে থাকলে বুঝি এতটাই শান্তি লাগে। শত কষ্টের পরেও কাছে আসলে দেখলে মন প্রাণ উভয় ঠান্ডা হয়ে যায়। পুষ্প শিমুলের বুকে মাথা রেখে খুব আস্তে করে ডাকে, শিমুল। শিমুলের বুকটা সুখে ভরে যায়। একটু শান্তি লাগবে। শিমুল পুষ্পের মুখটা তার দিকে ধরে বলল, শান্তি হচ্ছে না? পুষ্প মাথা নেড়ে বলল, না। শিমুল জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। আর কি চাই? পুষ্প কথা বলে না। শিমুল 6 রঙের টি শার্টটা শক্ত করে ধরে শিমুল বালিকার অব্যক্ত ইচ্ছা বুঝে নেয়, হাসে, মাথা নিচু করে বলল, এবার ভুল হয়েছে, বিয়ের আগে আর না। এগুলো খারাপ কাজ, আজকে একটু খারাপ হই। কি অবুঝবো না আবদার। পুষ্প কি নিজে এমন করছে? শিমুল তো পুরুষ, তার ওপর পাগল প্রেমিক, এমন আবদার উপেক্ষা করা যায় নাকি? মাথা নিচু করে অফিস বক্স খুলে দেয়। পুষ্প টুপ করে শিমুলের ঠোঁটে চুমু খায়, তারপর মাথা নিচু করে বলে, বাড়ি যাব। শিমুলের হাতের বাঁধন শক্ত হয়। নিঃশ্বাস ততক্ষণে আকাশচর প্রতিযোগিতায় নেমেছে। ফিসফিস করে বলল, নিজেকে শান্তি খুঁজে নিলে কি হবে, আমারও চাই। পুষ্প মাথা নিচু করে। শিমুল পুষ্পের মতো করেই টুপটাপ চুমু খেয়ে বলে, খুব শীঘ্রই বেশি খারাপ হওয়ার রাস্তা বের করছি। পুষ্প কিছু বলে না, শক্ত করে শিমুলকে আবারও জড়িয়ে ধরে, এত জোরে ধরে যেন বুকের ভেতর ঢুকে যাবে। শিমুল হেসে বলে, বুকে ঢুকে পড়বা নাকি? পুষ্প চুপ করে থাকে। শিমুল ও তার বলিষ্ঠ হাত দিয়ে নরম শিমুল ফুলকে তুলে করে ধরল। তোমার বুকে নিলে এত শান্তি লাগে কেন? সব কষ্ট যেন দূর হয়ে যায় দুনিয়া থেকে। কি একটা শান্তি লাগে। সব কষ্ট দূর হয়ে নিজে সবচেয়ে সুখী মানুষ মনে হয়। তুমি আমার এতটাই সুখ। এমপির ভাগ্নির সাথে বিয়ের কথাবার্তায় মজিদ আর শাওন হাওলাদার খুশি হলেও পেশকারা বেগম ভীষণ অসন্তুষ্ট। তার যে খুব ইচ্ছা ছিল আসমার মেয়ে সুইটিকে বিয়ে করানোর, নাতনিটার কাছে থাকতো। তাছাড়াও সুইটি শিমুলকে খুব পছন্দ করে, এ কথা তার স্বামী মজিদ হাওলাদার জানে, কিন্তু মনে করোনার ছলে আবারও বলতে চেয়েছিলেন, কিন্তু উনি না শুনে ধমকা দিয়ে বলেছেন। পেশকারা বেগমও দমে যাওয়ার পাত্রী নয়। ফোন করে আসমার কাছে তিনি সব বিস্তারিত মেয়েকে বলে দিয়েছেন। আসমা মনে মনে শিমুলকে মেয়ের জামা হিসেবে চেয়েছিল, কিন্তু এমন সব কথা শুনে রেগে যায়। মা মেয়ে সিদ্ধান্ত নেয় সে কালকে সকালের গাড়িতেই আসবে। শিমুলের বিয়ে সুইটির সাথেই হবে। বাড়ির মেয়ে থাকবে বাড়িতে, অন্য বাড়ির মেয়ে এসে বাড়িতে রাজত্ব করে খাবে, তা তো হয় না। পেশকারা ফোন রেখে ভাবে, একবার যদি কোনো রকমে বিয়ে করানো যায় তাহলে আর চিন্তা নেই। আসমা আরও আগেই তার আব্বার কাছে এই ব্যাপারে কথা বলেছিল, তিনি আশ্বাস দিয়েছিলেন এই ব্যাপারে মাথায় রাখবেন। অথচ এখন বড়লোক পেয়ে ঠিক করে ফেলেছেন, এটা তো হতে পারে না। আসমা এত সহজে ছাড়বার পাত্রী নয়।
পুষ্প রাতে শান্তিতে ঘুমায়। দেখা করতে যাওয়ার ব্যাপারটা কেউ বুঝতে পারেনি। শিমুলের সান্নিধ্যে গিয়ে সব কষ্ট দূর হয়ে গেছে। এত এত টেনশনের মাঝেও মনে শান্তি লাগছে। ইস, এইভাবে যদি সারা জীবন থাকা যেত। আল্লাহর কাছে এই ফরিয়াদ সারাদিন করে যেন একসাথে থাকার তৌফিক হয়। আজকে যে ভয় পেয়েছিল তা শিমুলের কথায় দূর হয়ে গেছে। আসার আগে শিমুল ডান হাতের উল্টো পিঠে চুমু খেয়েছিল। পুষ্প হাতটা সামনে এনে ঠিক একই জায়গায় নিজের ঠোঁট ছোঁয়ায় চোখ বন্ধ করে হাসে। পুষ্পর মনে হচ্ছে সে তার হাতে নয়, বরং শিমুলের ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। পুষ্প কি একটু বেশি দুষ্টু হয়ে যাচ্ছে না? দুষ্টু হওয়ার পেছনে আছে শিমুল। প্রথম দোলা দিয়ে এখন কিনা এসব ভালো লাগে না। পাজি পুরুষ, যন্ত্রণাদায়ক পুরুষ। সকালে রোকসানা বুঝতে পারে রাতে দরজা তালা দেয়নি। আর চোখে পুষ্পকে দেখে পুষ্প তার দিকে তাকিয়ে আছে। রোকসানা মেয়ের হাবভাব বোঝার চেষ্টা করে। শিমুলের বিয়ের কথা শোনার পর থেকে পুষ্পের মন খারাপ করে রেখেছিল। কাছে গিয়ে বসে বললেন, দেখলি তো আমার কথাই হলো। পুষ্প বুঝতে পারে তার মা কিসের কথা বলছে। কিছু না বলে চুপ করে থাকে সে। রোকসানা আবার বলে, তোকে এর থেকে ভালো বিয়ে দিব, চিন্তা করিস না। পুষ্প মনে মনে বলে, শিমুলকে বিয়ে করবো আম্মা, তুমি চিন্তা করো না। রোকসানা পুষ্পের চুপ থাকা দেখে ভাবে হয়তো মন খারাপ তাই কথা বলছে না। আমি মনিকে বলেছি কয়েকদিনের জন্য এসে থাকতে। শিমুল বিয়ে করেছে আর আমরাও তোর বিয়ে শীঘ্রই দিব। সাফিন এখনো রাজি। পুষ্প শান্ত চোখে তার মায়ের দিকে দেখে। তার আম্মা জানলই না মেয়ে রাতের আধারে সব ভুল সন্দেহ দূর করে ফেলেছে। শিমুল বলেছে বেঁচে থাকলে সে পুষ্পর। রাতে শিমুলের ঘুম হয় না, কিভাবে কি করবে এই টেনশনে সারা রাত চোখ খুলেই কাটিয়ে দেয়। তার আব্বার সামনে আরও বেশি কঠিন হবে এটা শিমুল জানে। বিয়ে করানোর জন্য যে কোনো হস্তক্ষেপ নিতে পারে তিনি। শিমুল ভাবে যদি এমপির ভাগ্নির সাথে দেখা করে কোনোভাবে ফয়সালা করা যেত, কিন্তু ওই মেয়ে তো আগেই পছন্দ করে, কথা জানিয়ে দিয়েছে। শিমুল চোখ বন্ধ করে রাখে। দুপুরে আবার সবার সাথে খেতে যায়। মূল উদ্দেশ্য কে কি বলে শোনা, তার আবার মতিগতি লক্ষ্য করা। দুপুরে সবাই যখন খাবার খেতে বসে আসমা আর সুইটি আসে। সুইটি এসে মজিদ হাওলাদারকে জড়িয়ে ধরে। আসমা বলে, আব্বা আমাকে কি আপনার আপন মনে হয় না? আপনার সাথে কি কথা ছিল মনে নেই? শিমুলের বিয়ে সুইটির সাথে হবে। তাহলে কিভাবে আবার শিমুলের বিয়ে ঠিক করেন? শিমুল অবাক হয়ে তাকিয়ে থাকে। মানে কি সুইটির সাথে বিয়ে মানে? শিমুলের মুখের খাবার গিলতেও ভুলে যায়। মজিদ হাওলাদার বলে, ঠিক আছে, কিন্তু যে বিয়ে এসেছে এটা আমাদের সবার জন্যই ভালো, সবাই সুযোগ সুবিধা ভোগ করতে পারবি। আসমা বলে, এটা ঠিক না আব্বা, আর আমার কোনো সুযোগ সুবিধা লাগবে না। এই বিয়ের কথা এগোবেন না। আমার মেয়ে হিসেবে খুবই ভালো, আর আপনার মেয়ে হিসেবে আমি এটাই চাই। আশা করি ফিরিয়ে দিবেন না। শৌকত এতক্ষণ সব শুনছিল। তার আব্বার দিকে তাকিয়ে মজিদ হাওলাদার মাথা নেড়ে আশ্বস্ত করে। মজিদ হাওলাদার মেয়েকে বলে, আচ্ছা জার্নি করে এসেছিস, রেস্ট নে, পরে কথা বলবো। আসমা মাথা নেড়ে বলে, আব্বা এসেছি তো এই নিয়ে কথা বলতে, পরে কেন, এক্ষুনি হবে। তারপর শিমুলের দিকে তাকায়। শিমুল, তুমি কি আমার সুইটিকে বিয়ে করবে না? আমি জানি আমার মেয়ের মতো মেয়ে লাখে একজন মিলবে, তুমি রাজি হবেই হবে, তাই না শিমুল? শিমুল কিছু বলে না। ভাতে প্লেটে পানি ঢেলে তার মায়ের দিকে তাকায়। তারপর উঠে গিয়ে নিজের রুমে চলে যায়। আসমা পুষ্পের কথা জানে, তারপরও সবার সামনে শিমুলকে এটা বলে বিব্রত করাই ছিল তার মূল উদ্দেশ্য। তখনকার মতো আসমার সুইটি ফ্রেশ হতে যায়। ফুলি দাঁত বের করে হাসে, সবার সামনে বলে, ভাইজানের দেহি লটারি লেগে গেছে, একটার পর একটা আহেই খালি। পেশকারা ধমক দিয়ে বললেন, আমার সুইটি শিমুলের জন্য ঠিক, দেখিস এই একসাথে দাঁড়ালে জোড়া শালিকের মতো লাগবে। সবাই ঝুঁকির সাথে সুইটি আর শিমুলকে বিয়ে দিতে পেশকারা ইচ্ছুক। মজিদ হাওলাদার বউকে চোখ পাকালেন, বেশি কথা বলা আমি পছন্দ করি না। পেশকারা দ্বিগুণ রেগে বলে, কতদিন আগে থেকে আমার মেয়েকে বলে রেখেছ, আর এখন না করলে মানা হবে নাকি? তখন তো আর এমপি এসে প্রস্তাব দেয় নাই। পেশকারা মুখ ভেঙচি দেয়, লোভী মানুষ। সবার সামনে লোভী বলায় মজিদ হাওলাদার গায়ে লাগে। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলে, বেয়াদব মহিলা, চুপ। রাবিয়া স্তব্ধ হয় তাদের তামাশা দেখে। তার ছেলেকে নিয়ে সবাই জুয়ার আসর জমিয়ে দিয়েছে, তিনি মা হয়ে কিছুই করতে পারছে না। শিমুল কষ্টে তার বুকে ভার হয়ে আসে। বিকালে শিমুল রেডি হয়ে বের হয়, বলে,
ঘরটা আজকাল অশান্তি বাজার মনে হয়। আসমা ফুফু আসার পর থেকে হইচই লেগে আছে। দুপুরে শিমুল ঘরে বসে সবার কথোপকথন শুনেছে। মানে কি, সে কি খেলনা? সে আগে নিবে, কে আগে নিবে, এ আগে নিবে, কি শুরু হয়েছে এসব? দাঁত কিরমির করে বের হতে যাবে এমন সময় সুইটি কোথা থেকে এসে পেছন থেকে ঝাপটে ধরে। সাথে সাথে শিমুল মুখরাগ রক্তিম হয়ে যায়। ড্রয়িং রুমে তার মা, ফুপু, বুবু আর ফুলি বসে কথা বলছিল। হঠাৎ এমন সুইটির কাজ করায় সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। শিমুল ঝাটকা মেরে সুইটির দু হাত সরিয়ে দেয়। এমনিতেই তার মেজাজ খারাপ, এখন সুইটির এমন বেহাপনা বিরক্ত লাগছে একদম। কি সমস্যা, এমন ঘষাঘষি করছিস কেন? সুইটি ঠোঁট কামড়ে হাসে। সবাইকে বলে দাও তুমি আমাকে বিয়ে করতে চাও। শিমুলের শরীর রক্তে টকবক করে উঠল। ইচ্ছে করছে সুইটির চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে। নেহাতেটা মেয়ের কাজ নয়তো সেই করে দিত। দেশে কি ব্যাটার অভাব পড়েছে বাল, সবাই মিল্লা আমার পিছনে পড়ছিস কেন? শর্ত ফালতু মাইয়া। শিমুলের মুখে এমন কথা শুনে সবাই অবাক। সুইটি দুই ঠোঁট ফাঁক হয়ে গেল। শিমুলের এমন ব্যবহার সম্মুখেই এই প্রথম হলো। সবার মধ্য থেকে ফুলি খিলখিল করে হেসে উঠল। ভাইজানের চেইতা গেছে। আপা, আপনি আরেকটা বেড়া খুঁজেন, এই বেড়া রাজি না। জান। রাবেয়া আঁচলে মুখ লুকিয়ে হাসে। ছেলে যে সুইটিকে পছন্দ করে না আর নতুন কি? ফুলির কথা শুনে পেশকারা বেগম ফুলিকে চোখ রাঙিয়ে দেয়। ফুলি হাত দিয়ে মুখ চেপে হাসতে হাসতে চলে যায়। এর পরের দিন সন্ধ্যাবেলা শিমুল আরেক দফা রাগারাগি করে। তার পুষ্পকে চাই, কোনো কথা শুনতে রাজি নয়। রাগারাগি করে বাড়ি থেকে বের হয়ে যায়। শওকত হাওলাদার বুঝতে পারে ছেলে এটা সেটা বলে লাভ নেই। শিমুলের ঘাট তেরাই, যা করার মিজানের সাথে করতে হবে। তাই মন্টুকে দিয়ে মিজান শেখের কাছে খবর পাঠায়। মিজান শেখ তখন বাড়িতেই। কিছুক্ষণ আগে মুন্নি এসেছে, বাজার থেকে মিজান শেখের মেয়েকে নিয়ে এসেছে। তখনই মন্টু এসে হাজির। মন্টুকে দেখে সবাই বুঝতে পারে চেয়ারম্যানের চালা চেয়ারম্যানের কাজে এসেছে। সালাম আলাইকুম মিজান চাচা। মিজান মন্টুকে দেখে বলে, কি জন্য এসেছ? মন্টু পান খাওয়া দাঁত বের করে হাসতে হাসতে যেন সুসংবাদ নিয়েই এসেছে। চেয়ারম্যান চাচা যাইতে কইছে। রোকসানা সহ ঘরের সবাই পুষ্পের দিকে তাকায়। কেন যেতে বলেছে এটা স্পষ্ট। মিজান শেখ বলল, এখন কাজ আছে, আমি পরে যাব। মন্টু বলে, চাচা কইছে লগে কইরা নিয়ে যাইতে, জরুরি কথা। মিজান শেখ মেয়ের দিকে তাকায়, যার অর্থ তোর জন্য আজকে কেউ ধরে বেঁধে নিতে এসেছে। মিজান শেখ মন্টুর সাথে চেয়ারম্যান বাড়িতে যায়। চেয়ারম্যান মিজান শেখকে দেখে বলে, কি ব্যাপার মিজান, ব্যবসা কেমন চলে? মিজান আড়ষ্ট হয়ে চেয়ারে বসে আছে, মাথা নেড়ে বলল, জি ভাই ভালোই চলে। শওকত এক পায়ের ওপর আরেক পা তুলে বলে, যে রাস্তায় নামছো সামনে ভালো চলবে বলে মনে হয় না। হোটেলের জায়গা কুত্তা ঘুমাইব। মিজান চমকে তাকায়। শওকত চেয়ারম্যানকে বলে, মেয়েকে সামলাতে পারো না? মিজান চেয়ারম্যানের কথার ধরন দেখে হা করে তাকিয়ে থাকে। চোয়াল শক্ত করে চোখ শক্ত তাকিয়ে থাকে। কেমন মেয়ে জন্ম দিয়েছো যে কথা শুনে না? মিজান বলে, আপনি কথা ঠিকই বলছেন, শুধু আমার মেয়ে না, আপনার ছেলে সমান অপরাধী। শওকত হাওলাদার মাথা নেড়ে বলল, আমার ছেলে পোলাপানের মন খারাপ কই যায়? ঠিক আছে, সুযোগ পেলে তুমি যে তোমার মেয়েরে আমার ছেলের পিছনে লাগাই দাও নাই, কে জানতো? শওকত চেয়ারম্যান ঠান্ডা মাথায় করা অপমানে মিজান শেখের চোখ লাল হয়ে যায়। রেগে বলে, আজে বাজে কথা বলবেন না। শওকত হাওলাদার মিজানের কথায় পাত্তা না দিয়ে বলে, বড়লোক ছেলে পেলে দেখলে আজকাল মা বাপের এমনই হয়, নিজেরাই ছেলে মেয়েদের এক ঘরে রেখে দেয়। মিজান শেখ আর সহ্য করতে পারে না, উঠে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে তো নোংরা না, আপনার মন মানসিকতাই নোংরা। আর আমরা গরিব হতে পারি কিন্তু লোভী না যে টাকার পেছনে মেয়েকে ললিয়ে দিব। শওকত হাওলাদারের গা যেন জ্বলে উঠল কথাগুলো শুনে। যদি তুমি তোমার মেয়েকে এক সপ্তাহের মাঝে বিয়ে দিতে পারো তাহলে বুঝবো এসবে তোমার হাত নেই, আর যদি বিয়ে দিতে না দাও তাহলে বুঝবো আমার টাকা দেখি তুমি মেয়েকে ঝুলাইতে চাইছো। শওকত হাওলাদারের কথা শুনে মিজান শেখ প্রচণ্ড রেগে গেলেন। মাথা নেড়ে বলল, আমার মেয়েকে আমি বিয়ে দিব আপনার ছেলেকে সামনে রেখে, দেখে নিয়েন। আর যদি আমার বাড়ির সামনে যায় হাত পা আস্ত থাকবে না আপনার ছেলে। শওকত হাওলাদার বলল, টাকা লাগলে বলবা, কিন্তু আমার ছেলে থেকে দূরে। মিজান শেখের শরীর যেন কেঁপে উঠল রাগে। আপনি আমাকে টাকার গরম দেখান? তোমার ছেলে নাই, আমার ছেলের হাত ধইরা বাকি জীবন সুখে কাটানো ধান্দা যে করছো তা তো বুঝি। মিজান শেখ চোখে বলা কথার ভাষা হারিয়ে ফেললেন। মেয়ের জন্য এত নোংরা কথা শুনতে হলো এই জীবনে? ছি।
মেয়েকে জন্ম দেওয়া কি তার অপরাধ ছিল? চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলে, আমার মেয়েকে আমি 1 সপ্তাহের মাঝে বিয়ে দিব, আপনার ছেলেকে আটকে রাখবেন। এটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। চেয়ারম্যানের বিশ্রী কথাগুলো শোনার পর থেকে মাথাটা ঘুরছে, প্রেশার বেড়ে গেছে বোধ হয়। মন্টুর সুবাদী গ্রামের অনেকেই শিমুল পুষ্পের ঘটনা জানে। শিমুল শেখ মোড়ের দোকানে সামনে গিয়ে আসার সময় এক লোক বলতে শুনল, ওই দেখ, বিয়ার আগেই বিয়ায়ের বাড়ি আসা যাওয়া চলতেছে, মিজান মাইয়ারে দিয়ে একেবারে ছক্কা মারল রে। আরেকজন বলে, গুরুজনেরা কইছে মাছ ধরলে ধরুন, জাঙ্গুর ল্যাং ধরলে ধরুন, ঠাহুন। মিজান মাইয়ার কথাটা মন ডাকছে। মিজান শেখের লাল বর্ণ ধারণ করা চোখ দিয়ে টুপটুপ করে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। লাইটের আলোতে সামনে একটা বাঁশের কঞ্চি দেখতে পায়, নিচু হাতে সেটা হাতে নিয়ে বাড়িতে ঢুকে। রোকসানা, পুষ্পমন্নি মধ্যরাতে রুমে এসে বসে আছে। সবাই টেনশনে অন্যমনস্ক হয়ে বসেছিল। মিজান শেখ কাউকে কিছু না বলে ঢুকে যায় পুষ্পের রুমে ঢুকে হাত ধরে টেনে পুষ্পকে রুমে যায়। কাউকে ঢুকতে না দিয়ে দরজা বন্ধ করে দেয়। রোকসানা হাতের কঞ্চি আর দরজা বন্ধ দেখে পরিস্থিতি কল্পনা ভেবে ডুকরে কেঁদে ওঠে। পুষ্প কিছু বোঝার আগে মিজান শেখ বাঁশের কঞ্চি দিয়ে আঘাত করে। 1-2টা আঘাত না, নিজের শরীরের সবটুকু শক্তি দিয়ে মারে। কাটা বাঁশের কঞ্চিটা আঘাতে পুষ্পের নরম শরীর কেটে রক্তাক্ত হয়ে যায়। গলা ফাটিয়ে পাগলের মতো আম্মা আম্মা ডাকে। আম্মা গো, আম্মা, ও আম্মা, আম্মা, আমি মইরা যাইতেছি, আম্মা, আম্মা, আমারে বাঁচাও আম্মা। পাশের রুম থেকে রুকসানা পাগলের মতো দরজা ধাক্কা দিয়ে বলে, দরজা খুলুন। মিজান শেখ মারতে মারতে বলে, এই মেয়ের দরকার নাই, মইরা যাক, মরলে আফসোস নাই, কুত্তার বাচ্চা, তুই মর, এখনই মর। পুষ্প ফ্লোরে পড়ে গেছে, ব্যথায় চোখ নীলা বর্ণ ধারণ করেছে। এত ব্যথার মাঝেও শিমুলের মুখটাই ভেসে উঠছে তার চোখের সামনে। তার সারা শরীর কাঁপছে, কাঁপা কাঁপা হাতে তার বাবার পা জড়িয়ে ধরে। আব্বা, ও আব্বা, আব্বা আর মাইরো না, আব্বা, আব্বা আর মায়েরও না, আমি যা নিতে পারতেছি না, আব্বা, আব্বা, ও আব্বা। শিমুল ছুটে এসে ঘরে ঢোকে, তিয়াস পেছনে পেছনে আসে। শিমুল একটু আগে বাড়ি গিয়ে ফুলির কাছে সব বিস্তারিত শোনে। 1 মুহূর্ত দেরি না করে ছুটে চলে এসেছে সে। কি হয় পরিস্থিতি বোঝার আগে বাইরে থেকে পুষ্পের আর্তনাদ শুনতে পেয়ে নিজেকে আর আটকাতে পারেনি, ঘরে চলে এসেছে। তার হাত কাঁপছে, চোখ নিমিষে ছলছল করে পানির অস্তিত্ব জানান দিচ্ছে। দরজায় হাত রেখে বলল, চাচা, চাচা মারবেন না চাচা, দরজা খোলেন। শিমুলের কণ্ঠ শুনে মিজানের হাত থেমে যায়, গলা উঁচিয়ে বলে, রোকসানা, ওই ছেলেকে যেতে বলো, যদি না যায় আমি পুষ্পকে মেরে ফেলবো। পুষ্প শিমুলের গলার স্বর শুনে কাঁপুনি দিয়ে কাঁদে। শিমুল বলে, আপনি আমাকে মারেন, তাও পুষ্পকে মাইরেন না। ও চাচা, খোলেন না। মিজান দরজা খুলে শিমুল সামনে দাঁড়ায়। শিমুল, তুমি এখন আমার ঘর থেকে বের হয়ে যাবে, তা না হলে আমি পুষ্পকে মেরে পুঁতে ফেলবো। শিমুল মিজান শেখের হাত ধরে। তার বুকটা অস্বাভাবিকভাবে লাফাচ্ছে, কাঁপা কাঁপা গলায় বলে, আমার কথা শুনেন, মিজান শেখের ভালো লাগে না, বাবা ডেকে নিয়ে অপমান করবে আর ছেলে হাত ধরে অনুরোধ করবে। তামাশা নাকি? তামাশা পেয়েছে এরা? হুঙ্কার দিয়ে বলল, চলে যাও। শিমুল চোখে পানির রেশ সবাই দেখতে পায়। মিজানের হাতটা শক্ত করে ধরে বলল, আমার কথাটা একবার শোনেন। মিজান বলে, 1 সপ্তাহের মাঝে আমি পুষ্পের বিয়ে দিব, তুমি বাড়ির আশেপাশে আসবা না, এখন যাও। শিমুল বলে, আপনি বললে আমি পুষ্পকে এখনই বিয়ে করতে চাই। মিজান চোখ বড় করে তাকিয়ে বলল, তোমার কাছে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা ভালো। আমি তো আমার মেয়েটাকে দিয়ে টাকাওয়ালা ছেলের হাতে ধরিয়ে দিয়েছি, তাই না? মেয়েকে নিয়ে তোমার হাত করে সারা জীবন সুখে কাটানোর ধান্দা করেছি, ধান্দাবাজ বাবা আমি। কিছু না করেই এত অপবাদ কেন সইব বলো? আমার দোষ কোথায়? আমার দোষ এইটাই, আমি মেয়ে জন্ম দিয়েছি। শিমুল মিজানের দিকে তাকিয়ে বলে, চাচা দয়া করে। মিজান শিমুলের কথা শেষ না হবার আগেই আবার পুষ্পের রুমে ঢোকে। শিমুল দ্রুত বলে, আমি চলে যাচ্ছি, আর মাইরেন না। শিমুল চলে যাচ্ছে শুনে পুষ্প আর্তনাদ করে বলে, শিমুল, আমি এখানে থাকবো না, আমাকে তোমার কাছে নিয়ে যাও শিমুল। শিমুল হাত দিয়ে মুখ চেপে ধরে রাস্তায় এসে দাঁড়ায়, চোখ দিয়ে পানি পড়ছে, বুকটা এত জ্বলছে। ছেলেদের নাকি কাঁদতে নেই, এই সামান্য কথা শিমুল কাঁদছে, হাত দিয়ে মুখ চেপে ধরে কাঁদছে। কখনো পুষ্পকে কাঁদছে আর বলছে, আমাকে নিয়ে যাও শিমুল, ও শিমুল, শিমুল নিয়ে যাও না আমারে, আমি যে আর বাঁচতেছি না শিমুল, আর সহ্য হয় না শিমুল, নিয়ে যাও না আমারে নিয়ে যাও শিমুল। শিমুল বাইক রেখে বাড়ির দিকে ছোটে, মনে মনে বলে, চেয়ারম্যান তুই কি আগুন লাগাই দিছিস?
আমি আরো বেশি আগুন লাগাবো, তোর কলিজা পুড়িয়ে দিব, সবকিছু শেষ করে দিব চেয়ারম্যান।